হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। সেই লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের কীভাবে ঘটে মেকানিজম আমরা দেখেছিলাম। লিঙ্কেজের টাইপ, ক্রসিং ওভারের টাইপ, লিঙ্কেজের সঙ্গে ক্রসিং ওভারের সম্পর্ক, পার্থক্য, লিঙ্কেজ ক্রসিং ওভারের গুরুত্ব, এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। মোটামুটি এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টার ক্রোমোজোম বা জিন সম্পর্কিত যে বিষয়গুলো সেইগুলো আমরা শেষ করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা এই চ্যাপ্টার যে বিষয়টা শুরু করব সেটা আমাদের সিলেবাসের অন্তর্গত ক্লাস 12-এর। সেটা হচ্ছে মানুষের মধ্যে, অন্য কোনো অর্গানিজম না, আমরা শুধু মানুষের মধ্যে বলছি, মানুষের মধ্যে যে বংশ পরম্পরায় কিছু রোগ আছে যেগুলো প্রবাহিত হয়, অর্থাৎ কিছু রোগ আছে যেগুলো বংশ পরম্পরায় মানুষের এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। এই রকম কিছু বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা বলি বংশগত রোগ। সেই বংশগত রোগগুলো তোমার সেক্স ক্রোমোজোমের জন্য হতে পারে অথবা অটোজোমের জন্য হতে পারে। ঠিক আছে, অর্থাৎ অটোজোমাল আমরা জানি আমাদের মানুষের মধ্যে 44টা অটোজোম থাকে প্লাস 2টো সেক্স ক্রোমোজোম থাকে, তাই তো? এই 2টো সেক্স ক্রোমোজোম প্রাণীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কি হয়, 44টা অটোজোম প্লাস 2টোই এক্স ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে যারা ফিমেল হয় তাদের ক্ষেত্রে হয়, আর যারা মেল হয় তাদের ক্ষেত্রে আমরা জানি যে 44টা অটোজোম থাকে প্লাস একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে তারা হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, আর স্ত্রীদের ক্ষেত্রে থাকে দুটোই এক্স ক্রোমোজোম। অর্থাৎ যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে তার দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম, কারণ আমরা জানি এক্স এবং ওয়াই ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয়। এই হচ্ছে ব্যাপার। তো এই যে বৈশিষ্ট্যগুলো, যে সমস্ত রোগগুলো এই অটোজোমের মাধ্যমে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যায়, সেই রোগগুলোকে বলা হয় অটোজোমাল ডিজিজ। ঠিক আছে, আর যেই রোগগুলো বা যে ডিজিজগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, যেগুলো সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, সেই রোগগুলোকে বলা হয় সেক্স লিঙ্ক ডিজিজ। সেই রোগগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড ডিজিজ, বা বলা হয় লিঙ্গ সংযোজিত বংশগতি, না লিঙ্গ সংযোজিত, ঠিক আছে একটু কেটে দিলাম, সেগুলোকে বলা হয়, বাংলায় বলা হয় লিঙ্গ সংযোজিত রোগ। ঠিক আছে, লিঙ্গ সংযোজিত কি বলবো রোগ বা লিঙ্গ সংযোজিত যে ডিসঅর্ডার, ঠিক আছে, এইগুলো বলতে পারি। তাহলে এই লিঙ্গ সংযোজিত রোগ এর যে সঞ্চরণ হচ্ছে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে, এখানে পিতামাতা যদি থাকে, এখানে যদি পিতামাতা থাকে, এখান থেকে তাদের সন্তানের মধ্যে আসছে, এই যে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে একটা রোগ সঞ্চারিত হচ্ছে, এই রকম সেই লিঙ্গ সংযোজিত রোগের যে সঞ্চরণ এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে, তাকে বলা হচ্ছে লিঙ্গ সংযোজিত বংশগতি। অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে একটা বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ ডিসঅর্ডার, সেটা কি হচ্ছে, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে এক প্রাণী থেকে পরবর্তী প্রাণী বা এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে প্রবাহিত হচ্ছে, সেটা কি বলছি আমরা লিঙ্গ সংযোজিত বংশগতি, বা ইংলিশে বলা হচ্ছে সেক্স
লিঙ্ক ইনহেরিটেন্স। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই যে ডিসঅর্ডারগুলো বা এই যে ডিজিজগুলো যেগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে প্রবাহিত হচ্ছে, সেটা অটোজোমালের মাধ্যমেও হলো, আবার সেক্স ক্রোমোজোমের মাধ্যমেও হলো। অটোজোমের মাধ্যমে হলে সেটাকে অটোজোমাল বলা হলো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে আমরা লিঙ্গ সংযোজিত বলছি বা সেক্স ক্রোমোজোমের জন্য বলছি, সেইটা তোমরা দেখো এখানে যে কটা সেক্স ক্রোমোজোম থাকে। সেক্স লিঙ্কের ক্ষেত্রে কটা সেক্স ক্রোমোজোম আছে? একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। আমরা জানি মানুষের যত সেক্স ক্রোমোজোম সবগুলোই থাকে কোথায়? এক্সের মধ্যে ম্যাক্সিমাম। আর হল্যান্ড্রিক জিনগুলো কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমের মধ্যে। গুটি কয়েক সেক্স ক্রোমোজোম যেমন এসআরওয়াই জিন সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে, কিন্তু ম্যাক্সিমাম যে জিনগুলো সেইগুলো কোথায় থাকে? এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। সেই কারণে তোমার যে সেক্স লিঙ্ক ডিজিজ সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স লিঙ্ক ডিজিজ হয়। কেন হয়? কারণ সেক্স লিঙ্ক কেন বলছি? কারণ বংশ লিঙ্গ নির্ধারণ করে যে ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমের জিনে ঘটিত যদি কোনো রোগ হয় বা কোনো ডিজিজ হয়, তাহলে সেটাকে আমরা বলছি লিঙ্গ সংযোজিত বা সেক্স লিঙ্কড। এবার সেটা আমরা দেখছি যে সেক্স ক্রোমোজোম দুটো আছে, একটা এক্স আর একটা ওয়াই, এবং এটা জানি যে ম্যাক্সিমাম জিনগুলো সেক্স জিনগুলো সেটা এক্স ক্রোমোজোমে থাকে। সেই জন্য বলা হয় সেক্স লিঙ্ক জিনটাকে বলা হয় এক্স লিঙ্ক জিন। বোঝা গেছে? সেই জন্য সেক্স লিঙ্ক জিনটাকে বলা হয় এক্স লিঙ্ক জিন। এবার এই এক্স লিঙ্ক জিন যেটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে, যদি এটা এই এক্স লিঙ্ক জিনটার যদি ডিসঅর্ডার ঘটে বা মিউটেশন ঘটে, তখন সেই রোগটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে, বা এখানে যদি কোনো রোগ থাকে এক্স লিঙ্কে, সেই রোগটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে পরবর্তী জেনারেশনে ছড়িয়ে পড়বে। এই রকম যে বংশগতি সেটাকে আমরা বলছি এক্স ক্রোমোজোমের বংশগতি, বা বলছি লিঙ্গ সংযোজিত বংশগতি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় এক্স ক্রোমোজোমের বংশগতি বা লিঙ্গ সংযোজিত বংশগতি কোনো রোগের, সেটা সেই ক্ষেত্রে কিন্তু দুটো একই জিনিস হবে। বুঝতে পেরেছ? এই গেল জাস্ট জেনারেল কনসেপ্ট যে অটোজোমাল ইনহেরিটেন্স আর সেক্স ক্রোমোজোমাল ইনহেরিটেন্স বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স জিনিসটা কি, সেই কনসেপ্টটা এখানে গেল। এবার ঘটনা হচ্ছে এটাকে সেক্স লিঙ্ক যে ইনহেরিটেন্স, সেখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে? সেখানে ঘটনা হচ্ছে আমরা যে সেক্স লিঙ্ক ডিজিজগুলো বলছি সেগুলোর ইনহেরিটেন্স বলছি, সেখানে কি ঘটনা ঘটে? সেক্স লিঙ্ক মনে করো এক্স ক্রোমোজোম, তাই তো? এবার ধরো এটা একটা এক্স ক্রোমোজোম। এবার এই এক্স ক্রোমোজোমে সাপোজ মনে করো যে একটা জায়গা আছে, মনে করো এই জায়গাটা, এইখানে একটা জিন আছে, যে জিনটা কিনা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যকে বহন করে। সেটা কি? সেটা হচ্ছে মনে করো যে আমাদের রক্ত তঞ্চনের জন্য দায়ী যে জিন, সাপোজ রক্ত তঞ্চনের জন্য দায়ী যে জিন, সেটা এখানে অবস্থিত। ঠিক আছে? এবার এই রক্ত তঞ্চনের জন্য দায়ী যে জিনটা, সেটা এখানে অবস্থিত। এবার এই জিনটা যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে? যদি জিনটার মিউটেশন হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনটা তার নর্মাল কাজ করতে পারবে না। আমরা নর্মালি ডোমিন্যান্ট এবং রিসেসিভের কথাটা জানি। ডোমিন্যান্ট জিন, মনে করো এই যদি একটা জিন হয়, ডোমিন্যান্টকে আমরা ক্যাপিটাল লিখি, আর যদি সেটা রিসেসিভ বা প্রচ্ছন্ন হয় তাকে স্মল লিখি। ঠিক আছে? এবার কোনো একটা জিনের যদি ডোমিন্যান্টটা এইচ হয়, সেটা যদি মিউটেশন হয়ে যায় বা পরিব্যক্তি ঘটনাটা যদি এখানে ঘটে, তাহলে এই জিনের মিউটেশন বোঝাতেও কিন্তু আমরা এই রিসেসিভ জিনটাই লিখি, স্মল এইচটাই লিখি। বুঝতে পেরেছ? এটা একটা কনসেপ্ট বলে দিলাম। তাহলে কোনো একটা জিন যদি এখানে ক্যাপিটাল এইচ ছিল, যেটা রক্ত তঞ্চনের জন্য
দায়ী একটা ডোমিন্যান্ট জিন। এবার ধরো এই জিনটাতে মিউটেশন হয়ে গেল, তার মানে এই রক্তচঞ্চনের জন্য দায়ী যে এই জিনটা, সে সে রক্তচঞ্চনের জন্য দায়ী জিন, তার মানে এই কিছু একটা প্রোডাক্ট তৈরি করবে যেটা রক্তচঞ্চনে সাহায্য করে। এবার যদি এখানে মিউটেশন হয়ে যায় তাহলে সে রক্তচঞ্চনের সাহায্যকারী প্রোডাক্টটা আর তৈরি করতে পারবে না, রক্তচঞ্চনে সাহায্য করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে এইরকম মিউটেশন হয়ে যাওয়া জিনটা যদি কোনো একটা মানুষের মধ্যে থাকে তাহলে তার রক্ততঞ্চন হবে না। রক্ততঞ্চন যদি না, কখন হবে না? যখন তার কোনো জায়গায় কেটে যাবে শরীরের, তখন রক্ততঞ্চন হবে না। আর যদি রক্ততঞ্চন না হয় তাহলে এই মানুষটা শরীরে কোনো জায়গায় কেটে গেলে আর রক্ত বেরোনো বন্ধ হবে না, মানুষটা মারা যেতে পারে। ঠিক আছে, এটা একটা রোগ। এইবার এটা কোন ক্রোমোজোমে আছে? এক্স ক্রোমোজোমে আছে, তাই তো? এটা এক্স ক্রোমোজোমে আছে। এবার এই মানুষটার মধ্যে এই এক্স ক্রোমোজোমটা ছিল যেখানে মনে করো এই জিনটার মিউটেশন হয়ে গেছে, তাহলে ডোমিন্যান্ট নাই, রিসেসিভ আছে। তার মানে যে জিনটা, এটা রক্ততঞ্চনের জন্য দায়ী জিন, যেহেতু মিউটেশন হয়ে গেছে তাই রক্ততঞ্চন করতে আর পারবে না। এটা ক্রস দিলাম, মানে রক্ততঞ্চন করতে আর পারবে না। এবার এই জিনটাই যদি এই মানুষটা থেকে তার পরবর্তী সন্তানের মধ্যে চলে যায় তাহলে তার শরীরেও এরকম ধরনের রোগ দেখা যাবে। তারপরে তার থেকে তার সন্তানের মধ্যে যদি এই ক্রোমোজোমটাই চলে যায় তাহলে তার ক্ষেত্রেও সেম রোগটা দেখা দেবে। এইরকম ভাবে দেখো, এখানে এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিন, সেই জিনটা বিশেষ একটা বৈশিষ্ট্য দেহের মধ্যে ক্যারি করে। সেই জিনটার মিউটেশনের জন্য সেই বৈশিষ্ট্যটা, এক্ষেত্রে রক্ততঞ্চন বলেছি, আর হচ্ছে না। বংশ পরম্পরায় সেই ঘাটতি বৈশিষ্ট্যটাই, অর্থাৎ যেটা আমরা রোগ হিসাবে চিহ্নিত করছি, সেই রোগটাই এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে প্রবাহিত হচ্ছে। এই রকম ধরনের সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বা এক্স ক্রোমোজোমের মাধ্যমেই যে রোগটা এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হচ্ছে, এই ধরনের বংশগতিকে আমরা বলছি সেক্স লিঙ্কড ইনহেরিট্যান্স, বা বলা হচ্ছে যেহেতু এক ক্রোমোজোমের মাধ্যমে তাই এক্স লিঙ্কড ইনহেরিট্যান্স, বা বলা হয় এক্স লিঙ্কড ইনহেরিট্যান্স। বাংলায় কি বলবো? বাংলায় বলা যেতে পারে যে এক্স ক্রোমোজোমের উত্তরাধিকার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইরকম কিছু এক্স লিঙ্ক ডিজিজ আমাদের সিলেবাসে আছে। সেই এক্স লিঙ্ক ডিজিজ সিলেবাসের মধ্যে যে দুটো আছে, সেটা একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা কালার ব্লাইন্ডনেস, এই দুটো আজকে আমরা পড়ব। তো চলো, প্রথম যে রোগটা সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া, এটাকে বাংলাতেও হিমোফিলিয়াই বলা হয়। ঠিক আছে, এই যে হিমোফিলিয়া ডিজিজ বা হিমোফিলিয়া রোগ, এটা তাহলে কি, প্রথম কথা কি হবে? হিমোফিলিয়া রোগটা, হিমোফিলিয়া ডিজিজটা কি ডিজিজ, নাকি এটা হলো সেক্স লিঙ্ক ডিজিজ বা এক্স লিঙ্ক ডিজিজ? প্রথম কথা, এই ডিজিজটা কি? এটা হচ্ছে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড। ঠিক আছে, এবার সেক্স লিঙ্কড কিরকম বলছে? সেক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্ক রিসেসিভ মানে কি, আর এক্স লিঙ্ক ডোমিন্যান্ট মানে কি? যদি আমরা হিমোফিলিয়া বুঝতে যাই তাহলে আমাকে এই এক্স লিঙ্ক তো আমরা বুঝে গেছি, এক্স লিঙ্ক ব্যাপারটা কি। এবার আমি বলছি এক্স লিঙ্ক রিসেসিভ। এক্স লিঙ্ক রিসেসিভ কি? নর্মালি যখন একটা আমরা মানুষ দেখি, দেখো এরকম যখন একটা মানুষ আমরা দেখি নর্মালি, সেই ক্ষেত্রে কি দেখতে পাই? যে তার মধ্যে 44টা অটোজোম প্লাস, এটা যদি মেয়ে হয় তাহলে দুটো এক ক্রোমোজোম থাকবে, তাই তো?
আর যদি ছেলে হয় তাহলে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। এবার যে এই যে এক্স লিঙ্ক, তার মানে যে জিনটা এক্স ক্রোমোজোমের মধ্যে আছে সেটা যদি ডমিন্যান্ট হয় তাহলে কি লিখবো, এর মাথায় এরকম করে ক্যাপিটাল এইচ এভাবে চিহ্নিত করা হয়। এবার দুটোর মধ্যে যদি একটা ডমিন্যান্ট আর একটা রিসেসিভ হয় তাহলে এইভাবে রিসেসিভটাকে স্মল এইচে লেখা হবে, স্মল লেটারে লেখা হয়। ঠিক আছে, আমি এইচ না লিখে অন্য কিছু লিখলেও সমস্যা ছিল না, তো স্মল লেটারে রিসেসিভটা লেখা হয়। এবার এক্স লিঙ্কড রিসেসিভ বলতে বোঝায় যে দুটো এক্স ক্রোমোজোমই, অর্থাৎ যটাই এক ক্রোমোজোম থাকবে তটাই হয়ে যাবে রিসেসিভ। এইরকম যদি এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য থাকে কোনো একটা মানুষের মধ্যে তখন সেটাকে বলা হয় এক্স লিঙ্ক রিসেসিভ। এবার পুরুষের ক্ষেত্রে কি হবে, পুরুষের ক্ষেত্রে দেখো একটা এক ক্রোমোজোম আছে, আমি বলেছি যটা থাকবে তটাই রিসেসিভ হতে হবে। নর্মালি দুটো থাকে তাই দুটো এখানে রিসেসিভ, পুরুষের ক্ষেত্রে যেহেতু একটাই থাকে তাহলে একটাই হবে রিসেসিভ স্মল এইচ। তাহলে এইটা পুরুষের ক্ষেত্রে এক্স লিঙ্ক রিসেসিভ, আর স্ত্রীর ক্ষেত্রে দুটো এক ক্রোমোজোমই রিসেসিভ থাকবে। এই রকম অর্থাৎ রিসেসিভ কি হবে, রিসেসিভটা হোমোজাইগাস হবে। আমরা যদি এরকম লিখতাম এক্স এইচ এক্স স্মল এইচ, তার মানে এটা হচ্ছে রিসেসিভ হোমোজাইগাস না, রিসেসিভ কিন্তু হেটেরোজাইগাস। তার মানে এখানে একটা ডোমিন্যান্ট আছে, এটা একটা ডোমিন্যান্ট আর একটা রিসেসিভ আছে, তার মানে এটা পিওর রিসেসিভ নয়, এটা হেটেরোজাইগাস। এই রকম ক্ষেত্রে কিন্তু রোগ প্রকাশ পাবে না, বুঝতে পেরেছো? এরকম ক্ষেত্রে রোগ প্রকাশ পাবে না, সেটা আমরা একটু পরে আলোচনা করলে আরো ভালো বুঝবে। তো এইটাকে বোঝায় রিসেসিভ, অর্থাৎ এরকম রিসেসিভটা হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে তবেই রোগ প্রকাশ পাবে। আর যদি এরকম হেটেরোজাইগাস একটা ডোমিন্যান্ট আর একটা রিসেসিভ থাকে তাহলে সেক্ষেত্রে তো ডোমিন্যান্ট প্রকাশ পাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই রোগটা তাহলে প্রকাশ পাবে না হেটেরোজাইগাস কন্ডিশনে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে যদি এরকম এক্স এইচ আর ওয়াই থাকে এক্ষেত্রে তো ডোমিন্যান্টটা আছে, তাহলে এই ক্ষেত্রে রোগ প্রকাশ পাবে না, শুধুমাত্র রোগাক্রান্ত বা হিমোফিলিয়া আক্রান্ত হবে এরকম যদি দুটোই রিসেসিভ থাকে। বুঝতে পেরেছো রিসেসিভ ব্যাপারটা? তাহলে এই হলো তোমাদের রিসেসিভ ডিজিজ। তাহলে এক্স লিঙ্কড রিসেসিভ তার মানে কি, যে হিমোফিলিয়া হচ্ছে, যদি হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটা যদি এইচ ধরি ক্যাপিটাল ডোমিন্যান্ট, তাহলে রিসেসিভটা হবে স্মল এইচ। তাহলে হিমোফিলিয়া সবসময় যদি পুরুষ হয় তাহলে এক্স এইচ ওয়াই হবে, এটা হিমোফিলিক হবে, এই মানুষটার মধ্যে হিমোফিলিয়া রোগ আছে। অথবা এক্স স্মল এইচ স্ত্রী যদি হয় তাহলে এইরকম এক ক্রোমোজোম থাকবে, এই ক্ষেত্রে এটা হবে হিমোফিলিক, বা এই ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ আক্রান্ত হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর এই ক্ষেত্রে পুরুষরা হিমোফিলিক হবে। এবার যদি জিনটা এরকম থাকে, একটা ক্যাপিটাল আছে একটা স্মল আছে, এই ক্ষেত্রে এটা কি, প্রথমত এটা হচ্ছে স্ত্রী, এই স্ত্রীটা কি হিমোফিলিয়া রোগ আক্রান্ত? না, হিমোফিলিয়া রোগ আক্রান্ত নয়। কেন নয়? তার কারণ হচ্ছে এখানে একটা ডোমিন্যান্ট আছে, কিন্তু এর মধ্যে যে হিমোফিলিয়া রোগ আক্রান্ত করতে পারে এমন জিনটাও আছে, কিন্তু যেহেতু ডোমিন্যান্টটা আছে বা প্রকট আছে তাই এ নিজেকে বহিঃপ্রকাশ করতে পারছে না। তার মানে এই যে মহিলাটা, এই যে স্ত্রীটা, এ কিন্তু এই জিনটাকে বহন করছে কিন্তু রোগটা প্রকাশ করতে পারছে না, তার মধ্যে এই জিনটা থাকা সত্ত্বেও রোগটা প্রকাশ হচ্ছে না, তখন এই স্ত্রীটাকে বলা হয় বাহক। ঠিক আছে, এটাকে বলা হয় বাহক। কার বাহক? হিমোফিলিয়ার বাহক। হিমোফিলিয়া রোগ ঘটাতে পারে এমন একটা জিন এর মধ্যে আছে। কেমন? এবার এই যে বাহক, এই বাহক সবসময় স্ত্রী হয়। এক্স ক্রোমোজোমাল বা সেক্স ক্রোমোজোমাল যে ইনহেরিট্যান্স, সেখানে বাহক সবসময় স্ত্রী হয়, পুরুষরা কখনো বাহক হয় না। কেন হয় না? হতেও তো পারতো, কেন হয় না? কারণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সবসময় একটা এক্স ক্রোমোজোম থাকে, যদি সেটা হিমোফিলিক হয় অর্থাৎ রিসেসিভ হয় তাহলে হিমোফিলিয়া হয়ে যাবে, যদি সেটা ডোমিন্যান্ট হয় তাহলে হিমোফিলিয়া হবে না। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে বাহক হওয়ার কোনো চান্স নেই। যদি
রিসেসিভটা থাকে তাহলে হিমোফিলিক হয়ে যাবে, যদি ডমিন্যান্ট থাকে তাহলে নর্মাল হবে, স্বাভাবিক হবে। বুঝতে পেরেছো? তাহলে এই এত কিছু কনসেপ্ট অর্জন করার পর এবার যদি আমরা হিমোফিলিয়া রোগটাকে ডিসকাস করতে যাই তাহলে কি বলবো? হিমোফিলিয়া প্রথম কথা হচ্ছে এক্স লিঙ্কড ডিজিজ। এক্স লিঙ্কড কীরকম না, তো প্রচ্ছন্ন, বাংলায় বলা হয় প্রচ্ছন্ন, বা ইংলিশে বলা হয় রিসেসিভ। এবার এটা তো তার বুঝে গেলাম জিন ঘটিত, যে এটা এইভাবে এইরকম জিন ঘটিত কারণে এই রোগটা হয়। এই রোগটা হলে কি হয়, মানে বৈশিষ্ট্য কি এই রোগের, যে এই রোগটা যদি হয় তাহলে হচ্ছে রক্ততঞ্চন হবে না। শরীরে যদি কোনো জায়গা কেটে যায় তাহলে রক্ততঞ্চন হয়ে তো রক্ত ক্ষরণ বন্ধ হবে, সেই রক্ততঞ্চন হয় না, ফলে রক্তক্ষরণ বন্ধ হয় না। তার মানে এই রোগটা হলে পরে আঘাতজনিত কারণে কোনো জায়গা কেটে গেলে সেখানে রক্ততঞ্চন হবে না। যদি রক্ততঞ্চন না হয় তাহলে কি কারণে রক্ততঞ্চন হয় না? কারণ রক্ততঞ্চনকারী যে ফ্যাক্টর, রক্ততঞ্চনকারী ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো মিসিং থাকে। সেই ফ্যাক্টরগুলো মিসিং মানে সেই ফ্যাক্টরগুলো অনুপস্থিত থাকে। অনুপস্থিতির জন্য এরকম হয়, তাই তো? ফ্যাক্টরগুলো অনুপস্থিতির জন্য হয়। এবার ঘটনা হচ্ছে ফ্যাক্টরগুলো কখন অনুপস্থিত হবে? ফ্যাক্টরগুলো তখনই অনুপস্থিত হবে যখন এই ফ্যাক্টরগুলো উৎপন্নকারী জিন, কারণ আমরা জানি জিন থেকে সবসময় প্রোটিন সিনথেসিস হয় বা ফ্যাক্টর সিনথেসিস হয়। ফ্যাক্টরগুলো কি জাতীয় হয়? প্রোটিন জাতীয় হয়। তাহলে এই যে জিন, সেই জিন থেকে প্রোটিনটা সিনথেসিস হয়নি, মানে ফ্যাক্টর সিনথেসিস হয়নি। তার মানে সেই জিনের মধ্যে মিউটেশন ঘটে গেছে। মিউটেশন ঘটে গেছে তার মানে সেটা রিসেসিভ হয়ে গেছে, ডমিন্যান্ট নেই, স্বাভাবিক নেই। স্বাভাবিক থেকে এটা রিসেসিভ হয়ে গেছে। ডমিন্যান্টটা যদি ক্যাপিটাল এইচ ছিল তাহলে রিসেসিভটা স্মল এইচ, তার মানে সেটা মিউটেশন হয়ে গেছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন, যে প্রচ্ছন্ন বললাম, সেক্স লিঙ্ক প্রচ্ছন্ন একটা ডিজিজ। এই ডিজিজে কি হয়? রক্ততঞ্চিত হয় না। কেন হয় না? কারণ রক্ততঞ্চনকারী ফ্যাক্টর অনুপস্থিতির জন্য। ঠিক আছে, এই হলো মোটামুটি ফ্যাক্টর। এটা হচ্ছে হিমোফিলিয়া। এবার ঘটনা হচ্ছে এই যে হিমোফিলিয়াগুলো আছে, যে ফ্যাক্টর অনুপস্থিতির কথা বললাম না, এই ফ্যাক্টরের আমরা জানি রক্ততঞ্চনে সাহায্য করে কি? থ্রোম্বিন, প্রোথ্রোম্বিন, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, তাই তো? ক্যালসিয়াম না, পটাশিয়াম আয়ন, K+ আয়ন। এই আয়নগুলো আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো থাকে। তারপরে আমরা জানি যে রক্ততঞ্চনে সাহায্য করে অন্যতম হলো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, এইগুলো ফ্যাক্টরগুলো থাকে। ফ্যাক্টর 8কে বলা হয় তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তারপরে ফ্যাক্টর 9 হচ্ছে তোমার প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এই সমস্ত যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, এবার কি বললাম? ফ্যাক্টর 8 বললাম, ফ্যাক্টর 9 বললাম, ফ্যাক্টর 11 আছে। এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি রক্ততঞ্চনে সাহায্য করে। এবার এই ফ্যাক্টরগুলো যদি শরীরে অনুপস্থিত থাকে তাহলে রক্ততঞ্চন হবে না। যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে রক্ততঞ্চন হবে না। এবার এই হিমোফিলিয়া রোগের কোন ফ্যাক্টরটার অনুপস্থিতির জন্য হিমোফিলিয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে হিমোফিলিয়াকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। বুঝতে পেরেছো? মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে, প্রথম যেটা, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ। এক নম্বর বলা হচ্ছে হিমোফিলিয়া এ, বা এটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া। এটা কেন হিমোফিলিয়া এ কেন? কারণ এখানে ফ্যাক্টর 8 অনুপস্থিত।
ফ্যাক্টর 8 এখানে অনুপস্থিত, অ্যাবসেন্ট। ঠিক আছে, ফ্যাক্টর 8 এখানে অনুপস্থিত থাকে। এই ফ্যাক্টর 8টার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কি বলা হয়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। বুঝতে পেরেছো? এবার আরো একটা হিমোফিলিয়া আছে যেটাকে বলা হয় হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়াটা কেন হয়? কারণ এই হিমোফিলিয়াটার এই কারণে হয় যে এখানে ফ্যাক্টর 9 অনুপস্থিত থাকে। ফ্যাক্টর 9 এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে, একে বলা হয় প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। কি বলা হয়? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। বুঝতে পেরেছো? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন এটার অনুপস্থিতির জন্য, বা ফ্যাক্টর 9 বললেও হবে, এটা অনুপস্থিতির জন্য হিমোফিলিয়া বি হয়। এই দুটো হিমোফিলিয়া অ্যাকচুয়ালি আমাদের সেক্স লিঙ্কড হিমোফিলিয়া। বুঝতে পেরেছো? এছাড়া আরো একটা হিমোফিলিয়া আছে যেটা হচ্ছে বলা হয় হিমোফিলিয়া সি। সেটা সেক্স লিঙ্কড নয়, সেটা অটোজোমাল। সেই হিমোফিলিয়া সিটা হয় ফ্যাক্টর যে 11 আছে এর অনুপস্থিতির জন্য। ঠিক আছে, ওটা বলা হয় অটোজোমাল হিমোফিলিয়া, ওটা অটোজোমের জন্য হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছি সেক্স লিঙ্ক, সেই সেক্স লিঙ্কটে হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি এই দুটো হচ্ছে সেক্স লিঙ্ক। এটা একটা হচ্ছে ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য, যার অপর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর একটা হচ্ছে ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির জন্য হয়, সেটা বলা হয় হিমোফিলিয়া বি, আর যার অপর নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। ঠিক আছে, এই যে হিমোফিলিয়াগুলো, এই টাইপসগুলো, এগুলো কেন হয় সেটা পড়বে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরে অনুপস্থিতির জন্য বা ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য কোন হিমোফিলিয়াটা হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। এবার দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ যেটা বলছি আমরা, এই হিমোফিলিয়া এ এটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া। রয়্যাল মানে কি? রাজকীয়, তাই তো? রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। প্রশ্ন করতে পারো কেন রয়্যাল হিমোফিলিয়া বলা হয়? তার কারণ হচ্ছে এই যে ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য যে ধরনের হিমোফিলিয়াটা, সেটা ইংল্যান্ডের যে রাজবংশ, রানী ভিক্টোরিয়ার যে বংশ, সেই রাজবংশে প্রথম এই হিমোফিলিয়াটা পাওয়া গেছিল। আর রাজবংশে এই ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য হিমোফিলিয়াটা বর্তমান। তার জন্য যেহেতু এটা রাজবংশে পাওয়া গেছে, তাই এটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, এভাবে ডাকা হয়। বুঝতে পেরেছো? তো এই গেল মোটামুটি 90% অ্যাবাউট হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া রোগটা কীরকম, এই রোগে কেন হয় সেটা আমরা জানলাম, এই রোগের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এই রোগে কি ঘটে, কেন ঘটে, এই রোগটা আসলে কি, মোটামুটি সবই আমরা জেনে গেছি। আমরা একটা জিনিস জানিনি, সেটা হচ্ছে ধরো কোনো একটা মাতা এবং কোনো একটা পিতা যাদের থেকে একটা নতুন সন্তান হচ্ছে, তাদের মধ্যে যদি হিমোফিলিয়া রোগটা থাকে, তাহলে তাদের সন্তানদের মধ্যে এই রোগটা কিভাবে সঞ্চারিত হবে, অর্থাৎ হিমোফিলিয়ার বংশগতি, হিমোফিলিয়া এর বংশগতি বা ইনহেরিটেন্স কীরকম হবে, সেই বিষয়টা আমরা এখনো দেখিনি। হিমোফিলিয়ার বংশগতি কেমন হবে? হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বংশগতি কেমন হবে সেটা বোঝার আগে এই রোগের ক্ষেত্রে আমরা কীরকম জানি, যদি এক্স, অটোজোমটা তো আছেই 44টা প্লাস, এই কন্ডিশনটা আমরা অটোজোমটা বলছি না, যদি XH দুটো জিনিস যদি ডমিন্যান্ট হয়, তাহলে এই ক্ষেত্রে এটা কি হলো? স্ত্রী হলো, কিন্তু কিরকম স্ত্রী? স্বাভাবিক, তাই তো? হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা জানি যেহেতু এটা রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, আগেই বলেছি। যদি এখন বুঝতে না পারো, ভিডিও পিছিয়ে নিয়ে তোমরা আবার সেই জায়গাটা দেখো। ঠিক আছে, যদি XH
হয় একটা, আর একটা যদি এক্স স্মল এইচ হয়, এতে একটা ডমিন্যান্ট আছে, প্রকট আছে, একটা প্রচ্ছন্ন আছে, তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তা সত্ত্বেও প্রচ্ছন্নটা এই স্ত্রীর মধ্যে আছে, তাহলে এটা হবে স্ত্রী, কিন্তু কীরকম, হিমোফিলিয়া বাহক, তাই তো। আবার দেখো যদি এরকম হয় এক্স স্মল এইচ, তাহলে এটা কিন্তু এই যে স্ত্রীটা হলো সেটা কিন্তু হিমোফিলিক হয়ে গেল, অর্থাৎ এটা হলো ডিজিজ, তাই তো, এটা হয়ে গেল ডিজিজড, তাই এটাকে আমরা বলতে পারি হিমোফিলিক, ঠিক আছে। এবার সেকেন্ড, থার্ড হলো, এবার ফোর্থ, যদি একটা পুরুষ হয়, যদি এরকম হয় এক্স ডমিন্যান্ট হয় এইচটা, তাহলে এটা কি হবে, এটা পুরুষ হবে, কিন্তু কি হবে, স্বাভাবিক হবে, নর্মাল হবে, তাই তো। আর যদি এক্স স্মল এইচ স্মল ওয়াই হয়, তাহলে এটাও কিন্তু পুরুষ হবে, কিন্তু কিরকম পুরুষ হবে, এটা হিমোফিলিক, তাই তো, হিমোফিলিয়া আক্রান্ত হবে, যে হিমোফিলিয়া আক্রান্ত হয় তাকে হিমোফিলিক বলা হয়। এবার এই জিনিসটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে হিমোফিলিয়ার যে বংশগতি, যেটা পরীক্ষায় প্রায় আসে, সেটা আমাদের বুঝতে সমস্যা হবে না। পরীক্ষায় প্রায়ই আসে হিমোফিলিয়া রোগের বংশগতি, ঠিক আছে। কীরকমভাবে বলে দেয়, ধরো তোমাকে বলে দিল যে একটা মা হচ্ছে হিমোফিলিয়া বাহক, মা বলে দিল হিমোফিলিয়া বাহক, আর পিতা বলে দিল স্বাভাবিক, তাহলে এই মাতা পিতার মধ্যে ক্রস ঘটছে। মাতা পিতার মধ্যে যদি ক্রস ঘটে, তাহলে তোমরা জানো যে মাতা পিতার যে এক ক্রোমোজোমগুলো আছে, এটা কি বলেছি, বাহক। তাহলে মা যদি বাহক হয়, তাহলে মার মধ্যে ক্রোমোজোম কি হবে, যে একটা হবে ডমিন্যান্ট আর একটা হবে রিসেসিভ, ঠিক আছে। আর বাবা যদি আক্রান্ত হয়, তাহলে এই ক্ষেত্রে বাবা হচ্ছে আক্রান্ত, তাই তো, বাবা হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে এইরকম যদি বাবা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয় আর মা যদি স্বাভাবিক হয়, এই ক্ষেত্রে তাদের ছেলে মেয়ে কেমন হবে, তাদের ছেলে মেয়েদের মধ্যে, যতগুলো ছেলে মেয়ে হবে তাদের মধ্যে কীরকম হারে এই হিমোফিলিয়া দেখা যাবে না দেখা যাবে না, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় হিমোফিলিয়ার বংশগতি, বুঝতে পেরেছো। তাহলে মায়ের মধ্যে দেখি আমরা কীরকমভাবে, মায়ের গ্যামেট কী হবে, একটা হবে এক্স ক্যাপিটাল এইচ, একটা হবে এক্স স্মল এইচ। এই ক্ষেত্রে বাবার গ্যামেট হবে একটা এক্স স্মল এইচ আর একটা হবে ওয়াই। তুমি এবার চেকার বোর্ড করো, খুবই সিম্পল ব্যাপার, চেকার বোর্ড করো, মেন্ডেলের চেকার বোর্ড তো করেছো, তাই তো। যদি চেকার বোর্ড করি তাহলে কি দেখা যাবে, পিতারগুলো লিখি, এদিকে যদি পিতারগুলো লিখি তাহলে এক্স এইচ হবে আর ওয়াই হবে, আর এইদিকে যদি মায়েরগুলো লিখি তাহলে কি হবে, এক্স এইচ এক্স স্মল এইচ, তাই তো। তাহলে এক্স এখানে হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এখানে হবে এক্স স্মল এইচ এক্স স্মল এইচ, এক্ষেত্রে হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এই যে বৈশিষ্ট্যটা আমরা এখানে পেলাম, এখানে তুমি একটা জিনিস ভালো করে অবজার্ভ করো তোমরা, যে এখানে কি পেয়েছি, একটা এক্স হচ্ছে ডমিন্যান্ট, একটা রিসেসিভ, তাহলে এইরকম যদি হয় তাহলে কি হবে, বাহক হবে বলেছি। তাহলে এটা কি হলো, বাহক হলো, কিন্তু কি স্ত্রী। এইরকম যদি পুরুষ হয়, একটা ডমিন্যান্ট আর একটা ওয়াই, তাহলে কি বলেছিলাম, স্বাভাবিক পুরুষ বলেছিলাম, তাহলে এটা কি হবে, স্বাভাবিক পুরুষ, তাই তো।
এই ক্ষেত্রে দুটোই যদি রিসেসিভ হয়, দুটোই যদি এক্স হয়, তাহলে কি বলেছিলাম, স্ত্রী হবে কিন্তু হিমোফিলিক হবে, হিমোফিলিয়া আক্রান্ত হবে। তাহলে এটা আক্রান্ত হয়ে গেছে হিমোফিলিয়া, তাই তো। আর পুরুষের ক্ষেত্রে দেখো, যদি একটা আক্রান্ত আর একটা যদি ওয়াই থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয় হিমোফিলিয়া আক্রান্ত, হিমোফিলিক। তাহলে এটা আক্রান্ত, তাই তো। তাহলে এইখানে যে আমি বৈশিষ্ট্যটা দেখালাম, ধরে নিয়েছিলাম, শর্ত দিয়েছিলাম, যদি মা হিমোফিলিয়া বাহক হয় আর বাবা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, তাহলে হিমোফিলিয়ার বংশগতি কেমন হবে, বা ছেলে মেয়েদের মধ্যে হিমোফিলিয়ার বংশগতি কেমন হবে, বার করেছি। কেমন হলো দেখি। দেখা যাচ্ছে যে টোটাল 4টে সন্তানের মধ্যে 2টো হয়েছে প্রথমত স্ত্রী আর 2টো হয়েছে পুরুষ। তাহলে কি পেলাম, 2টো স্ত্রী আর 2টো পেলাম পুরুষ, তাই তো। তার মধ্যে হিমোফিলিয়া বাহক কটা পেয়েছি, বাহক পেয়েছি একটা। তাহলে বাহক কটা পেয়েছি, একটা। আক্রান্ত কটা পেয়েছি, একটা, তাই তো। আর স্বাভাবিক কটা পেয়েছি, না, আক্রান্ত কটা পেয়েছি, 2টো পেয়েছি, একটা 2টো। আক্রান্ত পেয়েছি 2টো, আর স্বাভাবিক কটা পেয়েছি, স্বাভাবিক পেয়েছি একটা। তাহলে 4টের মধ্যে স্বাভাবিক কটা পেয়েছি, 4টের মধ্যে আমরা স্বাভাবিক পেয়েছি হচ্ছে 1/4, মানে 25%। 4টের মধ্যে আমরা আক্রান্ত কত পেয়েছি, 2/4, মানে হচ্ছে 50%, তাই তো। 4টের মধ্যে বাহক কটা পেয়েছি, 1/4, মানে হচ্ছে 25%, তাই তো। আর এইগুলো মোটামুটি এইগুলো। এবার যদি তোমাকে বলা হয় যে স্ত্রীদের বংশগতি কেমন, এই শর্ত দিয়ে বললো স্ত্রীদের যে সন্তান, কন্যা সন্তানগুলো হবে, সেই কন্যা সন্তানের বংশগতি বললো। তাহলে কন্যা সন্তান টোটাল কটা হয়েছে, 2টো হয়েছে। 2টোর মধ্যে আক্রান্ত কটা, 2টোর মধ্যে আক্রান্ত একটা, তাহলে 50% কন্যা সন্তান আক্রান্ত। 2টোর মধ্যে বাহক কটা কন্যা, একটা কন্যা, তাহলে আর 50% কন্যা হয়েছে বাহক। 2টো তো কন্যা, তার মধ্যে একটা আক্রান্ত, তার মানে 50% আক্রান্ত। আর 2টো কন্যার মধ্যে একটা বাহক, তার মানে 50% বাহক, কোনো স্বাভাবিক কন্যা জন্ম হবে না। যদি পুরুষদের বংশগতি আলাদা করে বলে, পুত্র সন্তানদের মধ্যে দেখো, 2টোর মধ্যে একটা স্বাভাবিক, তার মানে 50% হবে স্বাভাবিক, আর একটা হচ্ছে আক্রান্ত, তার মানে 50% হবে আক্রান্ত। এভাবে যদি তোমাকে আলাদা আলাদা করে চাই যে পুত্র সন্তানের বংশগতি কেমন হবে, স্ত্রী সন্তানের বংশগতি কেমন হবে, তাহলে তোমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে। এবার যদি বলে সন্তানদের বংশগতি কেমন হবে, তাহলে এরকম হবে, যেটা এখানে করলাম। বুঝতে পেরেছো? এইভাবে হিমোফিলিয়ার বংশগতি নির্ণয় করা যায়, ঠিক আছে। এই গেল তোমাদের হিমোফিলিয়া। আশা করি এরকমভাবে হিমোফিলিয়া তোমাদের কি করতে হয়, হিমোফিলিয়া বংশগতি বার করতে হয়, তোমাদেরকে পরীক্ষার সময় দিয়ে দিতে পারে। যদি মা বাহক হয়, বাবা আক্রান্ত হয়, তাহলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া কেমনভাবে বন্টন হবে দেখাও, একটা চার্টের মধ্যে দেখাও। বা বলতে পারে যে হিমোফিলিয়া বাবা হচ্ছে স্বাভাবিক, মা হচ্ছে আক্রান্ত, তাহলে কিরকম হবে, এরকমভাবে তোমাকে দিতে হবে। সেই ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে এই জায়গাটা মেমোরাইজ করা, এই জায়গাটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাদের করতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে। এই জায়গাটা গেল হিমোফিলিয়া। এবার হচ্ছে আরো একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে। এই যে বর্ণান্ধতা রোগ, এই বর্ণান্ধতা আর হিমোফিলিয়া হচ্ছে সেম, দুটোই হচ্ছে সেক্স লিঙ্কড রিসেসিভ বা এক্স লিঙ্কড রিসেসিভ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ণান্ধতা, বা বলা হয়
কালার ব্লাইন্ডনেস, এই যে রোগ, এই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এটাও হচ্ছে হিমোফিলিয়ার মতো এক্স লিঙ্কড, এটাও হচ্ছে রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্ক রিসেসিভ। তার মানে যদি কালার ব্লাইন্ডের জন্য ক্যাপিটাল সি ডমিন্যান্ট জিনটা ক্যাপিটাল সি ধরি, আর মিউটেটেডটা বা রিসেসিভটা যদি স্মল সি ধরি, তাহলে এক্স সি এটা হচ্ছে স্বাভাবিক হবে, তাই তো। আর এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি এরা হচ্ছে বাহক হবে। আর এক্স স্মল সি এরা হবে কালার ব্লাইন্ড, তাই তো, এরা হবে কালার ব্লাইন্ড। আর পুরুষদের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল সি ওয়াই মানে এ হচ্ছে স্বাভাবিক হবে, আর এক্স স্মল সি ওয়াই এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস হবে, তাই তো। সেম টু সেম, একদম হিমোফিলিয়ার মতো, কোনো সমস্যা এখানে হবে না। তাহলে বর্ণান্ধতা হচ্ছে একটা রোগ, সেটা কীরকম ডিজিজ, সেটা হচ্ছে বংশগত ডিজিজ, সেটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। এবার ঘটনা হচ্ছে এই ডিজিজে কি হয়। এই ডিজিজে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যার এই ডিজিজ থাকে সে কোনো একটা কালারকে চিনতে পারে না, ঠিক আছে, সে কালার দেখতে পায় না। তো এই কালার ব্লাইন্ডনেস মেনলি 3 প্রকার হয়। কিছু কিছু মানুষ থাকে যারা লাল আলোকে চিনতে পারে না, তাদেরকে বলা হয় প্রোটোনোপিয়া। কি বলা হয়? প্রোটোনোপিয়া। এরা রেড লাইটকে চিনতে পারে না। কিছু মানুষ থাকে যারা তোমার সবুজ বর্ণকে চিনতে পারে না, তাদেরকে বলা হয় ডিউটারোনোপিয়া। তাদেরকে বলা হয় ডিউটারোনোপিয়া। এরা কি করে? এরা সবুজ আলোকে চিনতে পারে না। আর কিছু আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার ট্রাইটানোপিয়া। কি বলা হয়? ট্রাইটানোপিয়া। এই ট্রাইটানোপিয়া যাদের থাকে তারা তোমার ব্লু লাইট বা নীল বর্ণকে চিনতে পারে না, ঠিক আছে। তো কি এই বর্ণ চিনতে পারা না চিনতে পারা কি? আমরা সবাই জানি, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, মুছে দিলাম। আমরা সবাই জানি যে আমাদের যে চোখ, তাই তো, আমাদের যে চোখ, সেই চোখের কি থাকে? রেটিনা থাকে, তাই তো। চোখের কি থাকে? রেটিনা থাকে। সেই রেটিনাতে এক ধরনের কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় কোন কোষ। এই যে কোন কোষ, এই কোন কোষ হচ্ছে আলোক সংবেদী, অর্থাৎ এরাই আলোকে গ্রহণ করে, ঠিক আছে। তো এই কোন কোষে কতগুলি উৎসেচক থাকে, যেমন একটা হচ্ছে তোমার এরিথ্রোলেব, এটা বলা হয় এরিথ্রোলেব, ঠিক আছে। একটাকে বলা হয় সায়ানোলেব, আর একটা হচ্ছে ক্লোরোলেব। এরিথ্রোলেব, সায়ানোলেব আর ক্লোরোলেব। এই যে এরিথ্রোলেবটা দেখছো, এই কোন কোষে থাকে? কে কে? এই এরিথ্রোলেব থাকে, সায়ানোলেব থাকে, ক্লোরোলেব থাকে। এইগুলো হচ্ছে এক একটা প্রোটিন। এগুলো হচ্ছে এক একটা প্রোটিন, যার মধ্যে এরিথ্রোলেবটা তোমার রেড লাইট বা লাল আলোকে শোষণ করে। লাল আলোকে সংবেদনশীল, শোষণ না, লাল আলোকে সংবেদনশীল, যার কারণে আমরা লাল আলো দেখতে পাই। আর সায়ানোলেব, এটার কারণে আমরা নীল আলোকে দেখতে পাই। আর ক্লোরোলেব, এটার কারণে আমরা সবুজ আলোকে দেখতে পাই। তাহলে এটা হচ্ছে গ্রিন, এখন সবুজ আলো। আর ক্লোরোলেবের জন্য সবুজ আলো, সায়ানোলেবের জন্য নীল আলো।
এইগুলোকে আমরা দেখতে পাই। এবার ঘটনা হচ্ছে এই যে প্রোটিনগুলো, এইগুলো তৈরি করার জন্য যে জিন, সেই জিনটা থাকে এক্স ক্রোমোজোমে, ঠিক আছে? সেই জিনটা থাকে, অর্থাৎ এইগুলোর জন্য দায়ী যে জিন সেটা এক্স ক্রোমোজোমে থাকে। এবার হঠাৎ করে এইগুলোর জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে যদি মিউটেশন হয়ে যায় সেই জিনটাতে, তাহলে এই জিনগুলো তৈরি হবে না। বুঝতে পেরেছো? এবার যদি এই জিনগুলো তৈরি না হয় তাহলে আমরা সেই লাইটটা দেখতে পাবো না, সেই আলোটা, সেই আলোক বর্ণটা আমরা দেখতে পাবো না। এবার ধরো কোনো কারণে যে এরিথ্রোলেপ জিন তৈরি করে, সেই এরিথ্রোলেপ প্রোটিন তৈরি করে, সেই যে জিনটা যেটা এক্স ক্রোমোজোমে আছে তার মিউটেশন, মনে করো এই এক্স ক্রোমোজোম, এই জিনটা মনে করো এরিথ্রোলেপ তৈরি করে, এই জিনটা হঠাৎ করে মিউটেশন হয়ে গিয়ে ক্যাপিটাল সি ছিল, হঠাৎ করে এটা স্মল সি হয়ে গেল, তাহলে এরিথ্রোলেপ তৈরি হবে না। তাহলে সেই মানুষটার কি রোগ হবে? প্রোটোনোপিয়া হবে, সে লাল আলোকে চিনতে পারবে না। এবার মনে করো এই জিনের উপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে নীল আলো, অর্থাৎ সায়ানোলেপ তৈরি করতে পারে এমন জিনটা আছে। সায়ানোলেপ তৈরি করার জন্য দায়ী যে জিনটা, তার মিউটেশন হয়ে গেল, তাহলে সায়ানোলেপ তৈরি হবে না, তাহলে মানুষটা ব্লু লাইট দেখতে হবে না, তখন সে কি হয়ে যাবে? সে হবে ট্রাইটানোপিয়া। এবার যদি ক্লোরোলেপ তৈরি করে, এই জিনটার যদি মিউটেশন হয়ে যায় তাহলে ক্লোরোলেপ তৈরি হবে না, ক্লোরোলেপ তৈরি না হলে সেই মানুষটা গ্রিন আলো দেখতে পাবে না, তখন সেই মানুষটাকে আমরা বলবো ডিউটারোনোপিয়া। এটা হচ্ছে বর্ণান্ধতা সম্পর্কে একটা মোটামুটি কনসেপ্ট, ঠিক আছে? তাহলে কি বললাম? বর্ণান্ধতা হচ্ছে একটা এক্স লিঙ্ক ডিজিজ, যেটা হচ্ছে রিসেসিভ ডিজিজ, কালার ব্লাইন্ডনেস। এতে কি হয়? মানুষ কতগুলো কালারকে চিনতে পারে না। যেমন যে মানুষ লাল আলোকে চিনতে পারে না তাকে বলা হয় প্রোটোনোপিয়া, যারা গ্রিন আলো চিনতে পারে না তাদেরকে বলা হয় ডিউটারোনোপিয়া, আর যারা ব্লু আলো চিনতে পারবে না তাদেরকে বলা হয় টাইটানোপিয়া। কেন পারে না? কারণ আমাদের যে চোখের রেটিনা আছে, সেই রেটিনার কোন কোষে এই লাল আলো, সবুজ আলো বা নীল আলো এদেরকে সংবেদনশীল করার জন্য কিছু ফ্যাক্টর থাকে বা প্রোটিন থাকে। সেগুলো কি? যেমন লাল আলোর জন্য এরিথ্রোলেপ, সায়ানোলেপ, বা গ্রিন আলোর জন্য ক্লোরোলেপ, এইগুলোর মধ্যে এইগুলো থাকে। এবার এরা যদি মিউটেশন হয়ে যায়, ধরো আমি পড়াই তোমাদেরকে, ঠিক আছে, আমি পড়াচ্ছি, আমি পড়ানোর জন্য দায়ী, এবার আমার মধ্যে যদি হঠাৎ করে মিউটেশন হয়ে যায় তাহলে আমি আর পড়াবো না, মানে আমার যে কাজ সেটা আমি করব না। এক্ষেত্রে এরিথ্রোলেপে যদি মিউটেশন হয়ে যায় তাহলে এরিথ্রোলেপ তৈরি হবে না, তাহলে সে লাল আলোর সংবেদনশীলতা দেখাবে না, ফলে লাল আলো দেখতে পাবো না। বুঝতে পেরেছ? এই হচ্ছে বর্ণান্ধতা। এভাবেই মানুষ কালার ব্লাইন্ড হয় জিনগতভাবে। তো এই কালার ব্লাইন্ডনেসের বংশগতি কেমন হবে? তাহলে বংশগতি সেম টু সেম, একদম হিমোফিলিয়ার মতোই, একদম হিমোফিলিয়ার মতো। ধরো কোনো একটা মানুষ, মনে করো মাতাকে বলে দিলাম কালার ব্লাইন্ডনেস, তাহলে মাতা যদি কালার ব্লাইন্ডনেস হয় তাহলে দুটো স্মল সি হবে, যেহেতু অটোজোমাল সেক্টোজোমাল রিসেসিভ। আর বাবাকে বললাম স্বাভাবিক, তাহলে বাবার মধ্যে কি হবে? ক্যাপিটাল সি আছে আর ওয়াই আছে। তাহলে এই ক্ষেত্রে মায়ের মধ্যে কটা গ্যামেট উৎপন্ন হবে? দুটো হবে, দুটোই কিন্তু স্মল সি। এক্ষেত্রে মা কি? মা হচ্ছে আক্রান্ত, আর বাবা হচ্ছে স্বাভাবিক, কালার ব্লাইন্ড নয়, কিন্তু মা হচ্ছে কালার ব্লাইন্ড। এবার দেখো এই ক্ষেত্রে কি হবে? একটা হবে ক্যাপিটাল সি আর একটা হবে ওয়াই। তুমি এবার চেকার বোর্ড তৈরি করো, চেকার বোর্ড তৈরি করলে একদম স্পষ্ট ব্যাপারটা হয়ে যাচ্ছে, ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে কি হবে? ক্যাপিটাল সি ওয়াই, এদিকে লিখলাম স্মল সি স্মল সি, তাই তো? তাহলে এটা কি হবে? এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি। এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হবে এক্স স্মল সি ওয়াই, এক্স স্মল সি ওয়াই। এবার তুমি দেখো যে দুটো কন্যা হয়েছে, টোটাল 4টে সন্তানের মধ্যে যেগুলো কন্যা সন্তান, তার মধ্যে এটা স্মল আছে, এটা ডমিন্যান্ট আছে, মানে এটা কি হলো? বাহক হয়ে গেল, কালার ব্লাইন্ড হয়নি কিন্তু বাহক। এই দেখো একটা রিসেসিভ একটা ডমিন্যান্ট, তার মানে এও বাহক হয়ে গেল, এই কন্যা সন্তানটাও বাহক। কিন্তু যে পুত্র সন্তান হয়েছে এটা স্মল সি আছে, তার মানে এটা আক্রান্ত,
এ কালার ব্লাইন্ড, আর এই ক্ষেত্রে এটাও হচ্ছে আক্রান্ত বা এও হচ্ছে কালার ব্লাইন্ড। তাহলে যদি মা আক্রান্ত হয়, মা যদি বর্ণান্ধ হয় আর বাবা যদি স্বাভাবিক হয়, তাহলে সন্তান এর মধ্যে কন্যা সন্তানগুলো সবাই কালার ব্লাইন্ড বাহক হবে, কিন্তু পুত্র সন্তানগুলো সবাই কালার ব্লাইন্ডনেস হবে। এইরকম ভাবে তোমার বর্ণান্ধতা বংশগতি নির্ণয় করা হয়, কিভাবে ছড়িয়ে পড়ে, সেম টু সেম হিমোফিলিয়ার মতোই। তো এই হচ্ছে তোমাদের হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস, এগুলো এভাবেই পড়তে হবে। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, প্রথম হোমওয়ার্ক যে সেক্স লিঙ্কড বংশগতি বলতে কি বোঝো? 1 নম্বর কোশ্চেন, সেক্স লিঙ্কড বংশগতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, যদি মা বর্ণান্ধ হয় এবং বাবা স্বাভাবিক হয়, সেই ক্ষেত্রে হিমোফিলিয়া বর্ণান্ধ রোগের বংশগতি কেমন হবে? এটা একটা গেল। কোশ্চেন নাম্বার 3, যদি মা হিমোফিলিয়া বাহক হয় এবং বাবা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে হিমোফিলিয়া রোগের বংশগতি কেমন হবে? কোশ্চেন নাম্বার 4, তোমরা এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে, রয়্যাল হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য ঘটে? ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 11। এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? মোটামুটি এই কটা কোশ্চেনের উত্তর তোমরা রেডি করবে, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো, পরবর্তী ডাউট ক্লিয়ারিং সেশনে আমাকে বলবে। থ্যাংক ইউ।